তো আসলে শুরু করি। দেখো, লাস্ট দিন আমি তোমাদেরকে একটা এডিশন দেখিয়েছিলাম। এরকম আমি অ্যালকিন নিয়েছিলাম। অ্যালকিনে শুধুমাত্র বিআর2 এডিশন করেছিলাম। রিপ্লাই করো তো, এই বিআর2, এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা খুলে গেছে। এই কার্বনে একটা ব্রোমিন জুড়ে ছিল। এবার এই ব্রোমিনটাকে আমরা সেম সাইডে জুড়বো নাকি অপোজিট সাইডে জুড়বো, মানে অ্যাডিশনটা সিন এডিশন করবো নাকি অ্যান্টি এডিশন করবো। নিমেষ উত্তর করছে এডিশনটাকে করবো অ্যান্টি এডিশন। তাহলে অ্যান্টি এডিশন যদি করি, অ্যান্সারটা এরকম পেয়েছিলাম, CH2 এদিকে একটা ভাইয়া, CH2 এদিকে একটা। এখন একটা জিনিস কি, যদি এটা ইথিলিন হয় তাহলে অ্যাডিশনটা আমি এইভাবে করি, চাই উল্টোটা করি। উল্টোটা মানে এখানকার ব্রোমিন যেমন নিচে রেখেছি, এখানকার ব্রোমিনটাকে উপরে রেখেছি, তাতে প্রবলেম হয় না। যদি উল্টোটা করতাম, উল্টোটা মানে CH2 এই ব্রোমিনটাকে উপরের দিকে রাখলাম, CH2 এই ব্রোমিনটাকে উপরের দিকে রাখলাম, তাতেও কোনো অসুবিধা কখন হতো সেটা এখন ডিসকাস করব। এই প্রবলেমটা ইম্পর্টেন্ট প্রবলেম, দেখো তোমরা সবাই স্ট্রাকচার ড্র করো। বিউট টু ইন তার দুটো আইসোমার হবে, সিস আর ট্রান্স, দুটোই ড্র করো। আচ্ছা, মাইক্রোফোন মিউট করো। আমরা প্রথম ড্র করছি এই কম্পাউন্ডটার দিকে তাকাও, H3H H CH3। বলো তো এই আইসোমারটা সিস ড্র করলাম না আইসোমারটা ট্রান্স ড্র করলাম? দেখো, আইসোমারটা সিস না আইসোমারটা ট্রান্স? ট্রান্স আইসোমার ড্র করলাম। আমি ট্রান্সটা দিয়ে করে দেখাবো, তোমরা বাড়িতে সিসটা দিয়ে প্র্যাকটিস করবে। আমি এখন যেটা করব, আমি ফার্স্ট এখানে ড্র করলাম ট্রান্স, এর মধ্যে দেব ব্রোমিন। আমি কিন্তু মেকানিজম দিয়ে করবো। মনে পড়বে প্রথম স্টেপে কি দেখিয়েছিলাম, যে ব্রোমিন যখন এখানে এসেছিল একটা ইন্টারমিডিয়েট তৈরি হয়েছিল, সেই ইন্টারমিডিয়েটটার নাম বলো। এই রিঅ্যাকশনে যে ইন্টারমিডিয়েট তৈরি হয় তার নামটা কি বলো? এই রিঅ্যাকশনে ইন্টারমিডিয়েটের নামটা বলো, বলো না। CH3Br নয়, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। এর ইন্টারমিডিয়েট নাম ছিল সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। তো ইন্টারমিডিয়েটটা লিখে রাখি, এই ভেঙে গেছে, এই বন্ডটা ভেঙে ব্রোমিন প্লাস এই ছিল ইন্টারমিডিয়েট। এবার মনে করে দেখো, এই ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার পর আমরা কি করেছিলাম, Br মাইনাস কে এই দিক দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করিয়েছি, এই বন্ডটা দিয়েছি খুলে। এইবার যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারটাকে আমি সহজ ফর্মে লিখব। আচ্ছা, তোমাদেরকে যে বললাম মিউট করতে, এখন আমাকে এই যে 1 মিনিট সময় নষ্ট হবে মিউট করার জন্য আমার
একটু রিপ্লাই করো। এখন আমাদের সময় আছে না, দেখো এখন কারেন্ট আসছে, এখন শোনা যাচ্ছে কিনা দেখো। হ্যাঁ, ওই ইয়ে চলে গেছিল, কারেন্ট চলে গেছিল। চলো দেখো, তারপরে যেটা বলছিলাম, আমি কি করলাম, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের সাথে এই বিআর মাইনাস কে এই দিক থেকে একা করালাম, এই ঘরটা খুলে গেলাম। এবার যে স্ট্রাকচারটা ড্র করবো সেটা ওর সহজ ফর্মে লিখবো। এরকম এই কার্বন সিঙ্গেল লাইনে রাখো। এই বলটা যখন এদিকে খুলে গেল, তাহলে এই ব্রোমিনটা এরকম ভাবে নিচে থাকবে, আর এই জিনিসটাকে এরকম ভাবে লিখো। অর্থাৎ এই যে দেখো, ব্রোমিনটা এখানে, এটাকে যদি এরকম করে দিই, হাইড্রোজেন এখানে, CH3 এখানে। বোঝা গেল কি করলো? এই বলটা খুলেছে, তার মানে ব্রোমিনটাকে এরকম করে লম্বা রাখলাম, আর এই জিনিসটাকে এরকম তুলে দাও, হাইড্রোজেন এখানে, মিথাইল এখানে। এবার উল্টো হবে, এসো, এই ব্রোমিনটা এখানে গেছে, মানে ব্রোমিনটা এইভাবে লম্বা লম্বি থাকবে, তাহলে এই জিনিসটাকে ধরে এরকম করে দাও। তাহলে এই তোমার ব্রোমিন, এটাকে এরকম করে দিলে এই হচ্ছে মিথাইল, এই হচ্ছে। এবার আমাদের টার্গেট কি? এই যে সহজ ফর্ম, এই সহজ ফর্মকে আমরা নিয়ে যাব ফিশার প্রজেকশন ফর্মুলা। সেখানে টেকনিক কি শিখিয়েছিলাম, সেটা তোমরা স্টিরিওকেমিস্ট্রি ক্লাস ফলো করবে, শিখিয়েছিলাম যে কোনো একটা সেম গ্রুপকে জিরো ডায়াহেড্রাল অ্যাঙ্গেলে রাখো। ব্রোমিন ব্রোমিন 180 তে আছে, তাহলে এই ব্রোমিনকে এই ব্রোমিনের সাথে জিরো ডায়াহেড্রাল অ্যাঙ্গেলে আনতে গেলে একটা কার্বনকে ফিক্স রেখে, আমি এই কার্বনটাকে ফিক্সড রেখে দিলাম, এই কার্বনটাকে 180 ডিগ্রি রোটেট করলাম। কেন 180 রোটেট করছি? যাতে ও আর ও জিরো ডায়াহেড্রাল অ্যাঙ্গেলে থাকে। তাহলে কি দাঁড়ায় দেখো, এইটা ফিক্সড রেখেছি মানে যেমন আছে তেমনই থাকবে, এটা যেমন আছে তেমন রেখে দাও। তার মানে CH3 হাইড্রোজেন বিআর যেমন আছে তেমন রেখে দিলাম। একে 180 রোটেট করেছি, কে কোথায় যাবে দেখো, ব্রোমিন আসবে তার উল্টো দিকে, CH3 আসবে তার উল্টো দিকে, হাইড্রোজেন আসবে তার উল্টো দিকে। তাহলে যেটা দাঁড়াবে সেটা এরকম থাকবে, ব্রোমিন এখানে, তাহলে ব্রোমিন চলে এলো এখানে, হাইড্রোজেন চলে এলো এইদিকে, হাইড্রোজেন চলে এলো এদিকে, মিথাইল চলে এলো। তাহলে লক্ষ্য করো যেটা দাঁড়ালো, তাহলে লক্ষ্য করো যেটা দাঁড়ালো, ব্রোমিন কে অপোজিটে রাখলাম, CH3 কে অপোজিটে নিলাম। আচ্ছা, আমি একটু ভুল করেছি, এটা আকৃতি ভুল করেছি, এটা CH3 আর এটা ছিল এই যে, এটা হাইড্রোজেন ছিল, এটা CH3। এখন এই যে সহজ, এই সহজকে আমরা ফিশারে ফেলবো। টেকনিকটা কি শিখিয়েছিলাম, এখানে নিচে উপরে আমরা শিখিয়েছিলাম, এখানে কাইরাল সেন্টার দুটো, তাহলে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে দুটো হরাইজন্টাল। তারপর বলেছিলাম যে এই জায়গাটা তোমরা জিরো ডায়াহেড্রাল অ্যাঙ্গেলে রেখেছো, এখানে লক্ষ্য করে দেখো, এ আর এ, এও জিরো ডায়াহেড্রাল অ্যাঙ্গেলে আছে, এ আর এ জিরো ডায়াহেড্রাল অ্যাঙ্গেলে আছে। তার মানে আমরা এরকম লিখতে পারি স্ট্রাকচারটা, CH3 কে যদি এখানে রাখি, এই ব্রোমিন দুটো একদিকে, বা তোমরা চাইলে এই ব্রোমিন দুটোকে উপরে লিখতে পারো, কারণ আমরা এরকমই শিখেছিলাম যে এই লবণাক্ত যাদেরকে লিখেছিলাম তাদেরকে উপর নিচে রাখতাম, সে একই কথা। আর হাইড্রোজেন নিয়ে এই জায়গায়। এবার তাকে বলতো এই কম্পাউন্ডটা অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না থাকবে না, অ্যান্সার করবে। বা এই কম্পাউন্ডটাকে আমরা স্পেশালি কি নামে ডাকতে পারি, একে কে বলতে পারি? এটা আমার পড়ানো ছিল। একজন বলেছে অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে, একজন বলছে থাকবে না, এর অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, দু একজন নামটাও লিখে দিয়েছে। এর নাম করেছিলাম মেসো, হ্যাঁ দেবজিৎ লিখেছে, শুভজিৎ লিখেছে, অনেকে লিখেছে। এই আইসোমারটাকে বলা হয়েছিল মেসো আইসোমার। কেন? তুমি এর মধ্যে দিয়ে তাকিয়ে দেখো,
ওপর নিচ যদি আমি এই দিক দিয়ে একটা প্লেন কনসিডার করি, এই প্লেন এই মলিকিউলটাকে দুই ভাগে ভাগ করেছে এই কম্পাউন্ডের অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে। রেট অফ সিমেট্রি আছে তো, ওর নাম দিয়েছিলাম মেসোআইসোমার। তাহলে তুমি লক্ষ্য করো আমি মেকানিজমটা করে করে তোমাদের দেখালাম যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন তৈরি করার পরে তুমি যদি বিআর মাইনাস কে যুক্ত করো তাহলে যে সহজ ফর্ম পাবো তাকে আমরা যদি ফিশারে কনভার্ট করি যে কম্পাউন্ডটা পাওয়া যাবে তার নাম মেসো। এবার তুমি উল্টোটা করবে, উল্টোটা মানে আমরা ব্রোমিনটাকে এখানে জুড়েছিলাম, তুমি যদি এই ব্রোমিনটাকে এখানে জোড়ো এই কোণটা দিয়ে খোলো তাহলে দেখবে সেম প্রোডাক্টই পাবে, শুধু ব্রোমিন গুলো তার পজিশনকে চেঞ্জ করবে। এখানে ব্রোমিন দুজন ডানে ছিল, এখানে ব্রোমিনরা বায়ে চলে আসবে। স্টিল বলতো কম্পাউন্ডটা কি অপটিক্যালি অ্যাক্টিভ না অ্যাক্টিভ না, বা সেক্ষেত্রে কম্পাউন্ডটার নাম আমরা কি দিতাম যদি এই মেকানিজমটা উল্টো করতাম? সেক্ষেত্রেও যে কম্পাউন্ডটা তৈরি হতো একটু মনে মনে ভেবে দেখো, সেটাও অপটিক্যালি অ্যাক্টিভ হতো না, সেটাও মেসোই হতো। কথাটা বোঝা গেল? সেটাও মেসো হতো। অর্থাৎ সামারিটা কি? সামারিটা তুমি যদি ট্রান্স আইসোমার নাও, ট্রান্স আইসোমারের সাথে ব্রোমিনকে অ্যাডিশন করবে, ব্রোমিন অ্যাডিশন করলে ও অলওয়েজ মেসো প্রোডাক্টে দেবে। এটা তোমাকে খাতায় নোট করতে হবে, খাতায় নোট করে দাও যে ট্রান্স আইসোমার অলওয়েজ মেসো প্রোডাক্ট। এবার আমি সিসটিকে নিয়ে দেখাই, এটা কিন্তু স্ট্রাকচার রিকোয়ার পরীক্ষা আসবেই প্রবলেমটা। সিস আইসোমার নিয়ে দেখাই। পরীক্ষা থেকে আসলে ছাত্ররা গন্ডগোল করে। এবার দেখো সিস হলে কি হতো, আমি কুইকলি করবো সিসটা, তোমরা নিজেরা বাড়িতে বসে বসে ঠান্ডা মাথায় দেখো। সিস মানে কি? CH3H CH3H, এটা হলো আমার সিস আইসোমার, দুজন একই দিকে আছে। তো আমি এরও যদি সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন ফার্স্ট বানাই তাহলে এটাকে কি দিলাম ব্রোমিন এই প্লাস। এখন নেক্সট স্টেপ কি? আরেকটা বিআর মাইনাস নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। চলো নিউক্লিওফিলিক অ্যাটাক করে এই বিআর মাইনাস নিউক্লিওফিলিক অ্যাটাক করা। তাহলে এর যে সহজ স্তরে সেটা লিখছি, এর সহজটা লিখছি। প্রথমে এই কার্বনটা এই দিলাম, এই দেখো এই বন্ডটাকে খুলেছো, তাহলে এইটাকে ধরে এরকম লম্বা করো, তাহলে এখানে তোমার ব্রোমিন, হাইড্রোজেন এখানে, CH3 এখানে, আর এটাকে একই রকম ভাবে এটাকে এরকম করে দাও, তাহলে এই দাঁড়াচ্ছে ব্রোমিন করে হাইড্রোজেন এখানে, CH3। ওকে যদি আমাকে এবার ফিশন করতে হয় তাহলে এই ব্রোমিনকে আমরা জিরোতে নিয়ে আসবো, তাহলে একটাকে ফিক্সড রেখে আরেকটাকে সেম রিপিট করছি, আগেরবার যেটা করেছিলাম। একটাকে এটাকে ফিক্সড করো, করে এটাকে 180 রোটেট করো, তাহলে যেটা দাঁড়াবে সেটা দেখো এই এদিকটা ফিক্স করেছিলাম, যা আছে তাই রাখো। তাহলে ব্রোমিন, হাইড্রোজেন, একে 180 রোটেট করলাম, তাহলে যেটা দাঁড়াবে ব্রোমিনটাকে এখানে দাও। লক্ষ্য করো কিভাবে লিখতে হয়, যে যেখানে আছে তার উল্টো দিকে যাবে। ব্রোমিনকে নিয়ে এসেছি নিচে, হাইড্রোজেন এখানে নেবে, মিথাইলকে এখানে নেবে, হাইড্রোজেনকে এখানে নেবে। এবার লক্ষ্য করে দেখো আগের বারের সাথে যদি কম্পেয়ার করো, আগের বার এইদিকে মিথাইল ছিল, এইদিকেও মিথাইল ছিল। এবার কিন্তু উল্টোটা, যেদিকে মিথাইল আছে তার উল্টো দিকে হাইড্রোজেন আছে, আবার যেদিকে মিথাইল আছে তার উল্টো দিকে হাইড্রোজেন আছে। অর্থাৎ এবার যদি একবারে করি তাহলে ফিশনটা এরকম দাঁড়াবে। আমি একবারে CH3 CH3 Br হাইড্রোজেন হাইড্রোজেন, এবার তোমরা পড়ে দেখবে আলটিমেটলি স্ট্রাকচারটা এরকমই আসবে। কারণ এবার কিন্তু ও আর ও জিরোতে নেই, ও আর ও জিরো। অ্যাকচুয়ালি আমার এটা লেখা উচিত ছিল এরকম, আমি এই দিকটা মুছে দিচ্ছি, এখানে লিখছি, দেখা যাবে ওখানে অ্যাকচুয়ালি ওটা যদি এটা যদি আমি ডিরেক্ট ফিশারে ফেলতাম তাহলে এরকম হতো স্ট্রাকচারটা। এরকম লেখা উচিত ছিল ব্রোমিন গুলোকে আমি উপরে নিচে রাখবো, যাতে আমরা জিরোতে রাখি, সবসময় উপরে নিচে ফেলি। তারপরে এর যেদিকে হাইড্রোজেন আছে এর সেদিকে মিথাইল আছে, অর্থাৎ এর যেদিকে হাইড্রোজেন আছে সেদিকে মিথাইল আছে। একই রকম ভাবে যেদিকে হাইড্রোজেন আছে সেদিকে মিথাইল আছে। যাই করি না কেন তুমি যদি এই স্ট্রাকচারটাও দেখো তাহলে বলতো এর অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না থাকবে না? এরা সবাই বলছে অপটিক্যালি অ্যাক্টিভিটি থাকবে। তাহলে এই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ,
আমি এটাকেই মডিফাই করে এই স্ট্রাকচারটা ড্র করেছি, কারণ আমরা এইভাবে দেখতে অভ্যস্ত। মিথাইল মিথাইলকে আমরা এরকম ভার্টিক্যাল লাইনে রাখি, আর ব্রোমিন ব্রোমিন এইভাবে হরিজন্টালি। এবার তাহলে তুমি লক্ষ্য করো এই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ, তো আমি নিচে লিখে দিলাম এই কম্পাউন্ডটা। যেহেতু কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে এর আইদার যদি রোটেশন দেখি আইদার ডেক্সট্রো হবে অথবা লিভো হবে। আমি ধরে নিলাম এই কম্পাউন্ডটা ডেক্সট্রো, আমি ধরে নিলাম। এবার তোমরা বলো বিআর মাইনাস কে এখানে জুড়েছিলাম, আমরা ডেক্সট্রো পেলাম। এবার এই মেকানিজমটা তোমরা বাড়িতে করবে, বিআর মাইনাস কে এখানে জুড়বে, এটা তোমাদের কাজ দিলাম, এটা পরে আমাকে পাঠাবে। আমি যদি উল্টোটা করতাম, বিআর মাইনাস কে এখানে না জুড়ে বিআর মাইনাস কে এখানে জুড়ে ঘরটা এদিক দিয়ে খুলতাম, খুলে এটা বানাবে, এটা বানাবে, তারপর ফিশারে যাবে, দেখবে। আচ্ছা গেস করো তো কি দেখবে? যদি মেকানিজমটা উল্টো করতাম, মানে এটাও তো পসিবিলিটি আছে, ব্রোমিন এখানেও আসতে পারে, তো এখানেও আসতে পারে। এই পসিবিলিটি যদি নিতাম, হ্যাঁ রৌনক উত্তর দিয়েছে এক্স্যাক্টলি, এটা তখন তোমার লিভো আইসোমার দিত, অর্থাৎ ওর মিরর ইমেজ। আমি আঁকি স্ট্রাকচারটা, যদি উল্টোটা করতে বাড়িতে, এটা আমি রিকোয়েস্ট করবো সবাইকে, এটা বাড়িতে সবাই করবে, করে দেখবে এটা আসবে লিভো রোটেটর, এরকম আইসোমার আসবে। CH3 CH3 উল্টো করে দিলাম, ব্রোমিন হাইড্রোজেন, আর এই জায়গায় ব্রোমিন। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা ডেক্সট্রো যদি হয় তাহলে এটা ওর লিভো আইসোমার দাঁড়াবে, এবং এই আইসোমার দুটো পরস্পরের মিরর ইমেজ রিলেশনশিপে থাকবে, নট সুপার ইম্পসিবল মিরর ইমেজ। তার মানে আমরা এই দুটোর মিক্সচারকে বলতো কি নাম দেয় যদি 50% প্রবাবিলিটি ডেক্সট্রো হয়? হ্যাঁ, এনানসিওমার, ডেফিনেটলি দেয়ার এনানসিওমার। ঠিক বলেছো, তার মানে আমরা এনানসিওমার পাবো। এবং আরেকটা টার্ম আমি জানতে চাইছিলাম তোমাদের কাছ থেকে, যদি 50% ডেক্সট্রো পাও, 50% লিভো পাও, ডি আর এল এর 50-50 মিক্সচার, যেমন মিক্সচারটাকে কি বলে? বা সম্প্রীতি অ্যান্সার করেছে রেসিমিক মিক্সচার, কারেক্ট। সেই মিক্সচারটাকে আমরা নাম দেব রেসিমিক মিক্সচার। তাহলে মোটামুটি সামারিটা করে দিই। সামারিটা হচ্ছে যে সিজ আইসোমার তোমায় রেসিমিক মিক্সচার দিল, ট্রান্স আইসোমার তোমাকে দিল মিসো আইসোমার। এবার আমি তাহলে সামারিটা করব। তাই না? সামারিটা শোনো, সামারিটা কি? সামারিটা সিজ আইসোমার আমাকে দিল, এইভাবে আমি একটা কোড বানাবো আজকে, এটা খুব ইম্পর্টেন্ট কোড, দেখবে পরীক্ষার সময় কত কাজে। সিজ আইসোমার আমাকে দিল রেসিমিক প্রোডাক্ট, ট্রান্স আইসোমার আমাকে দিল মেসো আইসোমার। তো আমি এরকম করে লিখলাম, সি থেকে আর পেলাম, আর ফর রেসিমিক, আর টি থেকে এম পেলাম, এম ফর মেসো। এবার মাথায় রাখবে এই যে কথাটা, এটা ট্রু কখন? ট্রু যদি অ্যাডিশনটা ব্রোমিন হয় তো। এখন তোমাদের প্রশ্ন আসবে ব্রোমিন ছাড়া কি আর কেউ হলে হবে না? হবে, যাদের অ্যাডিশন অ্যান্টি অ্যাডিশন। মাথায় ঢোকাও কথা। আমি এই যে এক্সাম্পলটা করলাম, এক্সাম্পলটা কাকে দিয়ে করলাম? ব্রোমিনকে দিয়ে। ব্রোমিনের অ্যাডিশন হয় অ্যান্টি অ্যাডিশন। তোমরা বুঝেছো অ্যান্টি অ্যাডিশন মানে কি? ওই যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটা উল্টো দিক থেকে আসে। এরকম অ্যান্টি অ্যাডিশন যারা যারা করে, এরপরে যখন আমি হাইড্রোকার্বন পড়াবো তখন শিখিয়ে দেবো যেরকম আরো অনেকে আছে, যেমন পারএসিড আছে, ওরা অ্যান্টি অ্যাডিশন করে। তো অ্যান্টি যারাই করবে তারা এই রুলস ফলো করবে। এবার আমি আরেকটা এক্সাম্পল দেখাই যেখানে অ্যাডিশন অ্যান্টি হয় না। দেখা ধরা যাক আমি অ্যালকিন নিলাম, ইথিলিন নিলাম আবার, ওকে। তোমরা এর মধ্যে এর মেকানিজম আমরা এখন করবো না, এর মেকানিজম আমরা পরে হাইড্রোকার্বন পড়াশোনা করব। এর মধ্যে কেমিনোফোর দিয়ে হাইড্রোলাইসিস করব। এই কেমিনোফোরটাকে বলে অ্যালকালাইন কেমিনোফোর, মানে ওর মধ্যে বেস দিয়ে কেমিনোফোরটা বানানো হয়। নিচে নামটা লিখে রাখো তো, এর নাম অ্যালকালাইন কেমিনোফোর, এএলকে। ক্ষারীয়, বাংলায় বলে ক্ষারীয় কেমিনোফোর। তো এখন আর ডিটেইলসে যাব না, ক্ষারীয় কেমিনোফোর কি কাজ আমি শুরু করে দিই। এ আছে, একই রকম ভাবে অসমিয়াম টেট্রাঅক্সাইড আছে, এগুলো সেমই কাজ। কাজটা শুরু এই রিএজেন্টটা বা এই রিজিয়নটা দেয়া থাকলে এই পাই বন্ডটাকে আমরা ভেঙে দিই, ভেঙে দিয়ে দুটো OH কে জুড়ে দিই, একটা OH এই কার্বনের জন্য একটা
ওই কার্বনই চলে। তো এর মেকানিজম কিন্তু আমরা পরে হাইড্রোকার্বনে পড়বো, এখানে শুধু বলে দিই ঘটনাটা কি ঘটে। তো এটা মুখস্থ করবে যে অসমিয়াম টেট্রাক্সাইড আর অ্যালকালাইন KMnO4 এদের কাজটা আই বন্ড ভেঙে দিয়ে দুটো কার্বনে OH OH আমরা জুড়ে দেব। এই OH দুটো মাথায় রাখবে সবসময় সেম দিকেই থাকবে। এদের যে মেকানিজম, সেই মেকানিজমে ওরা কখনোই অ্যান্টি এডিশন করে না, ওরা করে সিন এডিশন। কারণটা লিখে নাও, এটা করে SYN, সিন এডিশন। সিন মানে কি? যে দুটো গ্রুপকে ওরা জুড়বে তারা একই দিকে থাকবে, উল্টো দিকে না। তুমি লক্ষ্য করো OH গুলোকে আমি উল্টো দিকে লিখি, OH গুলোকে লিখেছি আমি সেম সাইডে। তাহলে এই দুটো রিএজেন্টকে মাথায় ঢুকিয়ে ফেলো, অ্যালকালাইন KMnO4 আর অসমিয়াম টেট্রাক্সাইড, ওরা সিন এডিশন। সিন এডিশন হলে কি হয়, এই ইথিলিনের ক্ষেত্রে প্রবলেম নেই, কিন্তু যদি আমরা মেকানিজমে এর ক্ষেত্রে এটা করতে পারতাম, সেটা আমরা বলছি পরে করব। মনে করো এটা কোন আইসোমার, এটা আইসোমার করলাম আমরা সিস। সিসের ক্ষেত্রে যদি অ্যালকালাইন KMnO4 দাও তাহলে সিন এডিশন হবে, এডিশন হয়ে প্রোডাক্ট আমরা এরকমই পাবো ওই যেরকম। কিন্তু এই প্রোডাক্টটা যদি ওই সহজ ফর্মে নিয়ে গিয়ে ফিশারে আনতে পারো, তখন দেখবে এও মেসো বা রেসিমিকের মধ্যে কোনো একটা দেবে। তোমরা গেস করতে পারবে আগের বার সিস আইসোমার রেসিমিক দিয়েছিল, এই ক্ষেত্রে বলতো সিস আইসোমার কোন প্রোডাক্ট তৈরি করবে, এটি বলতে পারবে না? গেস করতে বলছি, মেকানিজম তো বললাম না, গেস করতে বললাম। আমরা একটা মেকানিজম দেখলাম, এটা গেস করতে বললাম। অনিমেষ করলো আর আর মানে রেসিমিক, মানে তুমি বলছো আগের বার যা পেয়েছিলাম এবারও তাই, আগের বার সিস থেকে রেসিমিক পেয়েছি। আচ্ছা, তোমাদের এরকমটা কেন মনে হলো যে এরকমই পাবো? আচ্ছা, এবার এটাই ডিফিকাল্ট, এটা মনে রাখাটা মুশকিল। তোমরা একটা কাজ করো, আমি তোমাদের জন্য একটা কোড দিই। কোডটা কি খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটা ট্রিক্স। তোমরা এই কোডটা এক্ষুনি মুখস্থ করবে। কার ট্যান সিএসএন টিএসআর, এই কোডটা মুখস্থ করো, চাকর এক্ষুনি। এরকম ভাবে আমি মুখস্থ করি, কার ট্যান সিএসএন টিএসআর, কার ট্যান সিএসএন টিএসআর। মুখস্থ করো, 2 মিনিট সময় দিলাম। মুখস্থ করা হলে ডান বলবে, আমি তারপর বলছি ডান। কার কার ট্যান সিএসএন টিএসআর, ডান ডান। এবার দেখো কোডটার গুরুত্ব। পরীক্ষায় যখন তুমি এমসিকিউ করবে তখন তোমাকে মেকানিজম করতে হবে না, তার জন্য এই ট্রিক্সটা। এরকম যদি তোমার দেখা যায় আইসোমারটা সিস, যার সাথে অ্যাডিশন হচ্ছে, যেমন আমি প্রথমটা যেটা দেখালাম তোমাদেরকে, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। সাপোজ তোমাকে এটা প্রোডাক্ট পরীক্ষায় লিখতে বলেছে যে এর সাথে একে অ্যাড করতে কি প্রোডাক্ট হবে, সেটা মেসো হবে না রেসিমিক হবে, সেটা লিখো। তুমি কি করবে, তুমি প্রথমে এটাকে দেখবে, বলো সিজ না ট্রান্সলেশন, তোমার যেটা দেওয়া আছে, যেটা প্রশ্ন দিলাম সিজ না ট্রান্সলেশন, সিজ সিজ সি লিখলাম, সিজে সি। যাকে অ্যাডিশন করছো সে ব্রোমিন, এই ব্রোমিনের অ্যাডিশনটা সিন অ্যাডিশন না অ্যান্টি অ্যাডিশন? রিপ্লাই করবে সবাই। ব্রোমিনের অ্যাডিশন সিন না অ্যান্টি? অ্যান্টি, অ্যান্টি এ, অ্যান্টি এ। তো প্রোডাক্ট হবে, এবার কোডে যাও। কোড কি বলে, কার, কারের আর, আর ফর রেসিনিক, আর ফর রেসিনিক। তখন তুমি চোখ বন্ধ করে প্রোডাক্ট লিখে ফেলবে রেসিনিক, অর্থাৎ তোমার প্রোডাক্টে ডেক্সট্রো লিখবে, লিফো লিখবে। বোঝা গেল কথাটা? কি বললাম, কিভাবে প্রোডাক্টে আসলাম। এবার মনে করো সিজ আইসোমারটি দিলাম, দিয়ে ব্রোমিন দিলাম, ব্রোমিন না দিয়ে তার মধ্যে অ্যালকালাইন KMnO4 দিলাম, তখন তুমি কি করবে, এটা সিজ, সিজের সি। অ্যালকালাইন KMnO4 কোন অ্যাডিশন করে, সিন, সিনের এস, সিএস, সিএস করে ফেলো, সিএসএন, এম ফর মেসো। ও তোমায় মেসো আইসোমার দেবে, অর্থাৎ এক্ষেত্রে যে আইসোমারটা আমি লিখবো সেটা এরকম লিখবো, CH3 CH3 OH OH H। বুঝে গেল, মাথায় ঢুকলো না? তো আমি কিন্তু একবারে কোন রকম মেকানিজম ছাড়াই বুঝতে পারলাম যে আমার প্রোডাক্ট এখানে মেসো। ক্লিয়ার সবাই?
এইটুকু আমাকে বলো যে তোমরা এই কোডটা বুঝতে পারলে। আমি প্রত্যেকবার 11 এটা পড়াই, পড়ানোর পরে 12 যখন একটু প্রবলেম সলভ করতে দিই ছাত্ররা আবারও ভুলিয়ে ফেলো, মনেই রাখতে পারে না কোড। এই চারটা কোড মুখস্থ রাখবে। মিডিলটা কি? সিএসএম, টিএসআর। সিএসএম মানে সিজ আইসোমার, সি এডিশন হলে বেসো হবে, ট্রান্স আইসোমার সি এডিশন হলে রেসিপি। এই এই আর অপরে দুটো তো বলেই দিলাম। শুধু তোমাদেরকে কি জানতে হবে বলি সেটা আমি জানি, জানতে হবে অ্যান্টি এডিশন কারা কারা করে, সিড এডিশন কারা কারা করে। আমি আজকে 3টে রিএজেন্টের কথা বললাম, 3টে, আচ্ছা 4টা রিএজেন্ট, আরেকটা 3টে রিএজেন্ট কি কি আরেকবার বলে দিই। তোমাদেরকে ব্রোমিন দেখালাম, অ্যালকালাইন কেনোলাফার দেখালাম, আর অক্সিজেন টেট্রাঅক্সাইড দেখালাম। এই 3টেকে আরেকবার পরিচয় করিয়ে দিই। ব্রোমিনের এডিশন হবে অ্যান্টি এডিশন, আর এই বাকি দুটো, এই দুটো থাকে উইচ জুড়বে সিড এডিশন। অ্যান্টি এডিশন আরেকজন করে, সেটা এটা লিখো। অ্যান্টি এডিশন করে ও CH3 C triple OH triple O, এই জায়গাটা নোট করো। 3টে ও থাকা মানে পরে তো আমরা মেকানিজম করব এর নাম পার অ্যাসিড, পার অ্যাসিটিক অ্যাসিড। তোমরা শুধু অ্যাসিটিক অ্যাসিড নাম শুনেছো, 3টে ও থাকবে পার অ্যাসিড। পার অ্যাসিড তাকে হাইড্রোলাইসিস করে, এটা দিলে এর যা কাজ সেম কাজ, মানে ডাবল বন্ডকে ভেঙে দুটো কার্বনে OH জুড়বে, কিন্তু ওর মেকানিজমটা অ্যান্টি এডিশন দিয়ে হবে। অর্থাৎ এই দুটো থাকলে তোমরা মেকানিজমটা অ্যান্টি এডিশন দিয়ে করবে, আর এই দুটো থাকলে সেই মেকানিজমটা সিন এডিশন দিয়ে করবে। আপাতত এই 4টে রিলেশন বুঝতে পারবো, পরে আরো রিলেশন থাকবে, সেটা প্রবলেম পড়াশোনা করতে হবে। বলো মাথায় ঢুকলো? তাহলে একটা প্রবলেম কি, আমি কোডটা মুছে দিলাম। তোমাদের খাতার সঙ্গে যদি কোডটা লেখা থাকে খাতাটা বন্ধ করে দেবে। করেছো? খাতা বন্ধ, কেউ চিটিং করবে না কিন্তু, খাতা বন্ধ করো। ডান? খাতা বন্ধ করেছো? আচ্ছা, এবার আমি যা প্রশ্ন দিচ্ছি তার উত্তর দিও। খাতা বন্ধ করা হয়ে গেলে উত্তর দেবে, কেউ খাতা খুলবে না। আচ্ছা, এবার কি? এই কম্পাউন্ডটা লিখলাম CH3 C triple H, তার সাথে হাইড্রোলাইসিস। প্রোডাক্ট কিভাবে বলো? আনিমেশ একবার উত্তর দিচ্ছে, কয়েকটা কিন্তু ভুল করে ফেললে। আচ্ছা, হ্যাঁ ঠিক, বেশিরভাগ ঠিক করে দিয়েছো। প্রথম বুঝতে হবে যে আইসোমারটা কি, অপোজিটে আছে মানে ট্রান্স। চলো আইসোমার ট্রান্স, ঠিক। আচ্ছা, যার এডিশন সে কি সিন এডিশন অ্যান্টি এডিশন করে? অ্যান্টি এডিশন করে। টি এ, এবার টি এর সাথে কি আছে? কার ট্যান, টি এর সাথে ছিল এরকম এম, মানে তোমার আইসোমার হবে মেসো। আমি অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা লিখতে বলছিলাম, খাতায় স্ট্রাকচারটা লেখো। ট্যান ফর্মুলা দিয়ে পড়লো, স্ট্রাকচারটা বানাও, স্ট্রাকচারটা বানিয়ে রাখো আমার সাথে বের হবে। দেখো তো স্ট্রাকচার এটা, যে আমরা মেসো বললাম, তো মেসো মানে তো এটা মেসো। এই যে তোমাদের টেকনিকটা শেখালাম না, এটা বেস্ট টেকনিক, মানে এর উপরে কোনো টেকনিক তুমি যেখানে যাও, যে বই পড়ো, এর উপরে কোনো বইতে এরকম ভাবে লেখাও থাকবে না। এটা আমি অনেক ভাবনা চিন্তা করে বের করেছি যে এইভাবে করলে ছাত্রদের সুবিধা হয় সম্পর্ক। তো এই মোটামুটি ভাবে আমরা এডিশন করলাম, তো এডিশন আমি ছাড়লাম। সম্প্রীতি কি বলছো বলো? নেক্সট চলে যাবো এবার সাবস্টিটিউশন। সম্প্রীতি কিছু বলতে চাইছো? আচ্ছা, ওকে, ঠিক আছে। নাও এই গেল এডিশন, এবার চলো সাবস্টিটিউশন শুরু করি। সাবস্টিটিউশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, সাবস্টিটিউশন এলিমিনেশন শুরু করার আগে একটা কথা বলি। আজকে আমি সাবস্টিটিউশন এলিমিনেশনের যে ক্লাসটা করব, এটা জেনারেল ক্লাস। জেনারেল ক্লাস মানে এটা আমাদের এইচএস এ আসবে, এটা বোর্ডের সিলেবাসে আছে।
তো আজকে যেটা করবো সেটা বোর্ডের সিলেবাসকে মাথায় রেখে করবো। এর উপরে একটা অ্যাডভান্স ক্লাস, সেটা এটা হয়ে গেলে তারপরে রাখবো। সেখানে যদি প্রয়োজন পড়ে, যারা বোর্ড ফোকাস করছে শুধু এন্ট্রান্স করছো না, তাদের জয়েন করার দরকার। ওটা আমরা একটা অ্যাডভান্স ক্লাস রাখবো এর উপরে, ওখানে অনেক কিছু অ্যাডভান্স প্রবলেম নিয়ে ডিসকাস করবো। আজকেরটা একেবারে জেনারেল ডিসকাশন হবে সবার জন্য। দেখো, সাবস্টিটিউশন এর যদি বাংলা মানে বলি, বাংলায় ওকে বলে প্রতিস্থাপন। মানে কোন একটা গ্রুপকে আরেকটা গ্রুপ রিপ্লেস করবে, মানে ওর জায়গায়, হ্যাঁ প্রতিস্থাপন, ওর জায়গায় অন্য কেউ আসবে। একটা উদাহরণ দিই সিম্পল। সাপোজ CH3 CH2 Cl, এই কম্পাউন্ডটার নাম কি? ইথাইল ক্লোরাইড এর নাম। তো তুমি যদি ইথাইল ক্লোরাইডের মধ্যে এই রিএজেন্টটাকে দাও AQKOH, AQ মানে অ্যাকোয়াস, অ্যাকোয়াস নিয়ে ভয় পাবে না, KOH তো সলিড হয়, এর সলিউশনটা জলে বানানো আছে, তাই নাম দেওয়া হয়েছে এরকম অ্যাকোয়াস KOH। যদি এই রিএজেন্টটা দেওয়া যায়, এখানকার যে ক্লোরিন দেখছো, এই ক্লোরিনটাকে রিপ্লেস করবে OH। অ্যান্সার কি লিখবো দেখো, অ্যান্সার লিখবো CH3 CH2 OH। তাহলে ক্লোরিন রিপ্লেস হলো, সোজা কথায় সাবস্টিটিউট হলো OH দিয়ে, তাই রিঅ্যাকশনটার নাম আমরা দেব সাবস্টিটিউশন। বোঝা গেছে সাবস্টিটিউশন কেন দিলাম নামটা? অ্যাডিশন রিঅ্যাকশন গুলোতে শুধু চারটা রিএজেন্ট দিয়ে কোশ্চেন আসবে এক্সামে, মোটামুটি ভাবে অনিমেষ যে চারটা রিএজেন্ট দেখালাম মোটামুটি ভাবে চারটা দিয়ে আসবে। আরো দুই একটা রিএজেন্ট আছে, সেটা আমরা পরে করবো যখন প্রবলেম সলভ করব তখন। মোটামুটি ভাবে দেখবে চারটা দিয়ে আসে। তো যেটা বলতে চাইছিলাম, এই যে রিঅ্যাকশনটা লিখলাম, এই রিঅ্যাকশনটা সাবস্টিটিউশন রিঅ্যাকশনের একটা উদাহরণ। সাবস্টিটিউশন মানে এটাই যে এই গ্রুপটা এই গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করবে। এখন আমাদের এই সাবস্টিটিউশনের মেকানিজম করতে হবে। তো মেকানিজমে দেখা গেছে এই সাবস্টিটিউশন অ্যাকচুয়ালি আছে তিন রকমের, আমরা দুটো করবো, আরেক রকম পরে করবো, যে বলেছি অ্যাডভান্স ক্লাস যখন করবো। আপাতত আমরা জানবো এই সাবস্টিটিউশন দু রকম ভাবে হতে পারে। ইথেন ক্লোরিনটা কি হবে? বুঝলাম না, এটা না ইথাইল ক্লোরাইড। তো এবার ওর মেকানিজমে যাই, তোমরা হেডিং করো মেকানিজম। এর মেকানিজম 1 দেখো। ওই যে বলেছি যে এর দুটো মেকানিজম আছে, তো আমরা ফার্স্ট মেকানিজমে যাই, মেকানিজম 1। তো মেকানিজম 1 এ দেখা গেছে কি, আগের দিন আমরা যখন অ্যাডিশন করলাম, তো অ্যাডিশনটা দেখলাম দুটো স্টেপে হয়, এটা অনেকটা সেরকম ভাবেই। তোমরা এখানে হেডিং করো আলাদা করে স্টেপ 1। স্টেপ 1 এ কি হয় আমি লিখে রাখি। ফার্স্ট স্টেপে লক্ষ্য করে দেখো, ক্লোরিনটাকে বেরিয়ে গিয়ে একটা জায়গায় ওই আসতে হয়েছে। তো অর্থাৎ কার্বন এবং ক্লোরিন এর মাঝে যে বন্ড দেখছো, এই বন্ডটাকে ভাঙতে হবে। এবার বন্ড ভাঙতে গেলে তোমরা জানো এনার্জি দিতে হবে। তো আমরা এই কার্বন ক্লোরিনকে ভাঙার জন্য যতটা এনার্জি দেওয়ার দরকার সেই এনার্জিটা সাপ্লাই করতে হবে। সাপ্লাই করলে কার্বন ক্লোরিনের মাঝে যে বন্ড, সেই বন্ডটা ভেঙে গেল। ভেঙে গেলে কি হলো, ক্লোরিনটা বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে যেটা তৈরি হয় সেটা এরকম একটা জিনিস, CH3CH2 প্লাস। কেন প্লাস? কারণ ক্লোরিন কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, ও যদি বেরিয়ে যায় এই বন্ডের ইলেকট্রনগুলো নিয়ে বেরিয়ে যাবে অ্যাজ জেড, ওই জন্য তৈরি হলো একটা কার্বোক্যাটায়ন। এটা গেল স্টেপ 1। এবার স্টেপ 2 কি? এই কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পর এই কার্বোক্যাটায়নটা CH3CH2+, এরপরে মিডিয়ামে অ্যাকোয়াস KOH দিয়েছে। অ্যাকোয়াস KOH দিলে মিডিয়ামে একটা OH- আয়ন থাকে। কেউ বলতে পারবে এই OH- আয়নটা নিউক্লিওফাইল নাকি ইলেকট্রোফাইল? OH- আয়নটাকে আমরা কি বলবো, নিউক্লিওফাইল নাকি ইলেকট্রোফাইল? হ্যাঁ, স্বরাজ এরা উত্তর দিয়েছে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল এই পজিটিভ জায়গায় রিপ্লেস হবে, আসবে, এলে তোমার প্রোডাক্ট আছে CH3CH2। তাহলে আমরা পরিষ্কার দেখলাম যে রিঅ্যাকশনটা হচ্ছে দুটো স্টেপে। প্রথম স্টেপে ক্লোরিন বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হয়, দ্বিতীয় স্টেপে কার্বোক্যাটায়নের সাথে OH- এসে জুড়ে যায়, জুড়ে গিয়ে এখানে প্রোডাক্টটা তৈরি হয়। এবার আরো অনেক কথা আছে, আমি এক এক করে বলছি। এবার তোমাদেরকে আমার প্রথম
এই যে সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা লিখলাম, বলতো এটাকে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলবো নাকি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বলবো? আচ্ছা, SN2 কি SN আমি পরে আসছি দেবো, হ্যাঁ আগে আমাকে এইটুকু বলো, সাবস্টিটিউশনটা নিউক্লিওফিলিক নাকি ইলেকট্রোফিলিক? সবাই উত্তর করেছে নিউক্লিওফিলিক। কি দেখে উত্তর করেছো? আমরা ওকে দেখে উত্তরটা করেছি। নিউক্লিওফাইল সাবস্টিটিউট করছে, তাই নাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এটা প্রথম পয়েন্ট, যে সাবস্টিটিউশনটা নিউক্লিওফিলিক। এবার দ্বিতীয় পয়েন্ট কি, তুমি তাকিয়ে দেখো দুটো স্টেপের মধ্যে যে স্টেপে ইন্টারমিডিয়েট তৈরি হবে, অর্থাৎ যে স্টেপে বন্ড ভাঙতে হবে, মনে রাখবে সেই স্টেপে আমাকে এনার্জি দিতে হবে। আর যে স্টেপে বন্ড তৈরি হবে সেই স্টেপে সিস্টেম আমাদেরকে এনার্জি দেবে। কোন প্রসেসটা ইজিয়ার? এই প্রসেসটা, কারণ এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। তোমরা জানো যে কার্বোক্যাটায়ন এরা তো ইন্টারমিডিয়েট, এদের লাইফ টাইম কিন্তু খুব কম, মানে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ও প্রোডাক্টে কনভার্ট করবে। এই প্রসেসটা ভীষণ ফাস্ট, আর এই প্রসেসটা হবে স্লো। কেন স্লো? কারণ এই প্রসেসে তোমার বন্ডটা ভাঙতে হলো। তাহলে এই যে দুটো স্টেপ মাথায় ঢোকাও, এই দুটো স্টেপের মধ্যে যে স্টেপে বন্ড ব্রেক করে ইন্টারমিডিয়েট তৈরি করছে সেই স্টেপটা আমরা বলি স্লো স্টেপ, আর যেটাতে ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্টে যাচ্ছি সেই স্টেপটা ফাস্ট স্টেপ। আমি আগের দিন বলে দিয়েছিলাম স্লো স্টেপ হয় সবসময় রেট ডিটারমিনিং স্টেপ। এই স্লো স্টেপটাকে আমরা বলি RDS। মনে পড়ে আগের দিন বলেছিলাম যে এটা হলো রেট ডিটারমিনিং স্টেপ। এবার তুমি তাকাও, এই যে রেট ডিটারমিনিং স্টেপ, লস অফ মাস অ্যাকশন আগে কি বলেছি? কি বলেছি? যে এই রিঅ্যাকশনটা যদি আমি এবার রেট বলতে চাই, রেট সবসময় প্রপোর্শনাল হয় টু দা কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টর। এখানে রিঅ্যাক্ট্যান্ট মাত্র একজনই আছে, সে কে? CH3CH2Cl। তাহলে আমরা এখান থেকে লিখবো যে এই রিঅ্যাকশনটার রেট এটা প্রপোর্শনাল টু CH3CH2Cl। একজনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা লিখেছে অ্যাক্টিভ মাস, অ্যাক্টিভ মাসই বলা হচ্ছে যে একজনের অ্যাক্টিভ মাসের উপর ডিপেন্ড করে। তাই রিঅ্যাকশনটাকে শুধুমাত্র নাম দেব রিঅ্যাকশনটা ফাস্ট অর্ডার রিঅ্যাকশন। বোঝা গেল রিঅ্যাকশনটা কেমন ফাস্ট অর্ডার? আগের দিন বলেছিলাম যদি দুজনের উপর ডিপেন্ড করতো সেকেন্ড অর্ডার বলতাম, তিনজন হলে থার্ড অর্ডার বলতাম, এভাবে অর্ডার হয়। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা ফাস্ট অর্ডার। হ্যাঁ, পারিজাত লিখেছে। তাহলে রিঅ্যাকশনটার এবার আবার অ্যাব্রিভিয়েশন করব, যে দেখলাম এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কার সাবস্টিটিউশন হলো? নিউক্লিওফাইলের সাবস্টিটিউশন হলো। নিউক্লিওফাইলের জন্য N, আর রিঅ্যাকশনটা যেহেতু ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন তাই ওর উপরে লিখব 1, অর্থাৎ এই রিঅ্যাকশনটাকে ডেসিগনেট করব অ্যাজ SN1। তাহলে SN1, সবাই কিন্তু একটা জিনিসে কনফিউশন থাকে সবার, যে নামটা 1 কিন্তু রিঅ্যাকশনটা আবার হচ্ছে দুটো স্টেপে, তো ওর সাথে স্টেপের কিন্তু সম্পর্ক নেই। তোমরা এরকম ভাববে না যে SN1 মানে বুঝি একটা স্টেপে হয়, SN2 মানে বুঝি দুটো স্টেপে হয়, এরকম নয়। এই রিঅ্যাকশনটা দুটো স্টেপে, তার মধ্যে এটা স্লো এটা ফাস্ট। স্লো স্টেপটা রেডিটারমিনিং স্টেপ, এখানে একজনই আছে তাই রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার, তাই ওর নাম SN1 রিঅ্যাকশন। কথা বোঝা গেল SN1 রিঅ্যাকশন? তাহলে SN1 এ মাথায় ঢোকাও ইন্টারমিডিয়েট হবে স্টেপ 1 এ, স্টেপ 1 এ রেডিটারমিনিং স্টেপ, তাই রিঅ্যাকশনটাকে আমরা SN1 আইডেন্টিফাই করছি। এবার SN1 সম্পর্কে, এইটা গেল বেসিক SN1 সম্পর্কে। এবার আমরা এই ডিটেইলসে যাচ্ছি যে SN1 এ কারা SN1 করবে, কিভাবে করবে, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কি রকম, এগুলো দেখো। চলো এখন যেটা তোমরা করবে, তোমরা আলাদা করে হেডিং করো উপরে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এটা কেন দরকার বলছি, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। দেখো এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা কি? সেটা হচ্ছে রিঅ্যাকশন যেভাবে প্রসিড করে সময়ের সাথে সাথে, তার সাথে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট এদের এনার্জি কিভাবে ভ্যারি করে, সেটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। এরকম উদাহরণ দিয়ে আমি একটা গ্রাফ পেপার নিলাম, এই গ্রাফ পেপার নিয়ে এদিকে সিস্টেমটার এনার্জি প্লট করলাম, আর এদিকে প্লট করব এটাকে বলে রিঅ্যাকশন কোঅর্ডিনেট। এরকম ভাবে রিঅ্যাকশন কোঅর্ডিনেট। এটা সোজা কথা তোমরা ভাবতে পারো রিঅ্যাকশনের অগ্রগতি, হ্যাঁ, প্রসিডিংস অফ দ্য রিঅ্যাকশন, ওটাকে নাম দিয়েছি রিঅ্যাকশন কোঅর্ডিনেট। মানে রিঅ্যাকশনটা কিভাবে এগোচ্ছে তার সাথে আমরা এনার্জি সম্পর্কটা কিরকম সেটা দেখাচ্ছি। প্রথমে বলো, যখন
রিঅ্যাকশনটা শুরু করিনি মানে এই পয়েন্টটাতে কে ছিল শুধু ও। তাহলে ইথাইল ক্লোরাইড এটা একটা কম্পাউন্ড, কম্পাউন্ডের একটা নির্দিষ্ট এনার্জি লেভেল থাকে, আমি ধরলাম সেই এনার্জি এটা আমার কে ইথাইল ক্লোরাইড দেখলাম CH3CH2। এবার তোমরা আমাকে বলো আমি এই যে কার্বন ক্লোরিন বন্ডটা ভাঙছি এই বন্ড ভাঙতে গেলে এনার্জি দিতে হচ্ছে নাকি এনার্জি সিস্টেম আমাদেরকে দিচ্ছে? রিপ্লাই করবে কি হচ্ছে? তোমাকে যদি এই কার্বন ক্লোরিন বন্ডটা ভাঙতে হয় তাহলে এনার্জি দিতে হবে, তাহলে রিঅ্যাকশনটা যত এগোবে এই সিস্টেমটার মধ্যে আমি এনার্জি দিচ্ছি তাহলে সিস্টেমটার এনার্জি ধীরে 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 বাড়তে থাকবে। তাহলে গ্রাফটাও আমার সময়ের সাথে সাথে ধীরে ধীরে উপরের দিকে উঠবে। কেন উঠবে? কারণ আমরা এখানে এনার্জি সাপ্লাই করছি। মাথায় রাখবে এনার্জি দিতে দিতে এমন একটা সময় আসবে যে সময়ে এর তার ম্যাক্সিমাম এনার্জি লেভেলে পৌঁছবে, তখন তার বন্ডটা ব্রেক করবে। ওই যে সিচুয়েশনটাকে আমরা এইভাবে রাখবো CH3 CH2 ডট 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 Cl, অর্থাৎ কার্বন ক্লোরিন বন্ড তার ম্যাক্সিমাম এনার্জি লেভেলে পৌঁছে গেছে, যত এনার্জি দিয়েছো বন্ডটা আস্তে 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 দূরে সরে গেছে। দূরে সরতে এটা হচ্ছে অপটিমাম কন্ডিশন, মানে এই লেভেলে আসার পর বন্ডটা ব্রেক করে যাবে। এই যে লেভেলটা এই লেভেলটাকে বলছি আমরা TS, লিখে নাও নামটা, একে বলে ট্রানজিশন স্টেট। এগুলো 12 এর কাইনেটিক্সে আমরা ডিটেইলসে পড়বো। এই স্টেটটাকে বলে ট্রানজিশন স্টেট। তো ট্রানজিশন স্টেট কাউকে জিজ্ঞেস করি একটা পায় বলতো কি ট্রানজিশন স্টেটটা কি জিনিস? ট্রানজিশন স্টেট হচ্ছে একটা ম্যাক্সিমাম এনার্জি লেভেল, যে ম্যাক্সিমাম এনার্জি লেভেলে এই কম্পাউন্ডটাকে পৌঁছে দেওয়ার পরে এই কার্বন আর ক্লোরিনের মধ্যে বন্ডটা পুরো সেপারেট হয়ে যাবে, বন্ডটা ব্রেক করে যাবে। ওই এনার্জি লেভেল যদি রিচ না করতে পারো তাহলে রিঅ্যাকশন হবে না। ওই স্টেটটার নাম দিলাম ট্রানজিশন স্টেট। তো হ্যাঁ তন্ময় বা কথা কথা কে যেন লিখলো যে ম্যাক্সিমাম এনার্জি লেভেল, যে এনার্জি লেভেলে ভাঙতে শুরু করবে বলটা ব্রেক করে যাবে, সেটা ওর ট্রানজিশন স্টেট। তাহলে গ্রাফ পেপারে আমরা কি দেখাবো? এটা এরকম ভাবে উঠতে 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 এই যে ম্যাক্সিমাম এনার্জি লেভেলে পৌঁছবে। এই জায়গাটাতে তুমি লেখো CH3 CH2 ডট 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 Cl ডেল মাইনাস ডেল প্লাস, এটাকে লেখো ট্রানজিশন স্টেট 1। কেন 1 দিলাম পরে রাখবো যে দুটো ট্রানজিশন স্টেট। তাহলে যে ট্রানজিশন স্টেটে ওকে আমরা পৌঁছছিলাম আমরা দেখবো কার্বন ক্লোরিন এদের মাঝের বন্ডটা ভেঙে গেল, ভেঙে দিয়ে এই যে কার্বোক্যাটায়ন তৈরি করবে। এবার মাথায় রাখবে কার্বোক্যাটায়ন যদি যেহেতু ইন্টারমিডিয়েট এও কিন্তু লো এনার্জি লেভেলে থাকবে না, এরও এনার্জি হাই, কিন্তু ওর এনার্জি টিএস থেকে সামান্য। তাহলে আমি এই জায়গাটাতে একটা এরকম গ্রাফ করে এই জায়গা এইটা হলো আমার ইন্টারমিডিয়েট, সেই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট CH2CH2+। দেখো তো এইটুকু বুঝতে পারলে কিনা? তাহলে রিঅ্যাকশন যেভাবে এগোচ্ছে তাতে প্রথমে দেখলাম ওর এনার্জি বাড়তে 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 টিএস পর্যন্ত পৌঁছলো, সেই টিএসটা ম্যাক্সিমাম এনার্জি, ওখানে যাওয়ার পরে বন্ড ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে কার্বোক্যাটায়ন। আমি কিন্তু কার্বোক্যাটায়ন এনার্জি একেবারে নিচে আনতে পারলাম কারণ কার্বোক্যাটায়ন নিজেও ইন্টারমিডিয়েট, ওর এনার্জিও যথেষ্ট হাই। আচ্ছা তথাগত বলছে আরেকবার বলতে, কোন জায়গাটা বলবো তথাগত বলতো আরেকবার? প্যারালাল পোর্শনটার নাম কি? প্যারালাল পোর্শন বলতে এই জায়গাটা বলছো, এই জায়গাটার নাম তো টিএস বললাম, ওটা প্যারালাল নয়, এরকম ভাবে একটা কার্ভ। আচ্ছা ওয়াই অ্যাক্সিসটা লিখেছি রিঅ্যাকশন, এটা তো রিঅ্যাকশন কোঅর্ডিনেট, এটা এনার্জি প্লট করেছি, এদিকে এনার্জি প্লট করেছি, এদিকে রিঅ্যাকশন কোঅর্ডিনেট প্লট করেছি। আমি কথাটা আরেকবার বলছি, এই জায়গাটা একটু ডিফিকাল্ট লাগতে পারে। দেখো আরেকবার কি হলো ঘটনাটা। প্রথমে কম্পাউন্ডটা নিলাম, রিঅ্যাকশন শুরু করিনি, এর এনার্জি লেভেল রিঅ্যাকশন শুরু করলাম, আমাকে কার্বন ক্লোরিন বন্ড ভাঙতে হবে, আমি ওকে এনার্জি সাপ্লাই মানে আমি এনার্জি দিলাম, তাহলে ওর এনার্জি আস্তে আস্তে বেড়ে গেল বেড়ে গেল বেড়ে গেল। বার্তাটা কত দূর অবধি যায়? আমরা বলছি যে ওকে তার ম্যাক্সিমাম এনার্জি লেভেলে পৌঁছে দিতে হবে, সে ম্যাক্সিমাম এনার্জি লেভেলটার নাম ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটে পৌঁছে দেওয়ার পরেই কার্বন ক্লোরিন বন্ডটা ভেঙে যায়। ওই জন্য সিচুয়েশনটাকে এরকম ডট 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 দিয়ে লিখেছি, এটা ম্যাক্সিমাম এনার্জি লেভেল, এটা সেই লেভেল। এই লেভেলে যে পৌঁছে দিলাম বলটা ভেঙে গেল, ভেঙে দেওয়ার পরে ও তৈরি করলো কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন নিচে একটা ইন্টারমিডিয়েট, ফলে এনার্জি কিন্তু খুব লো হবে না, এনার্জি খানিকটা হাই হবে।
তবে ওর থেকে হাই নয় বা ওর সমান নয়, কারণ ও তো টিএস, এটা ম্যাক্সিমাম এনার্জি, তার চেয়ে খানিকটা কম। ওই জন্য কার্বোহাইড্রেটকে খানিকটা কম স্টেটে রাখে। এটা গেল স্টেপ 1 পর্যন্ত পৌঁছানো। এবার স্টেপ 2 তে এসো। স্টেপ 2 তে কি হয় আমার, স্টেপ 2 তে কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে আবার তার মধ্যে OH মাইনাসটা দিলাম। OH মাইনাসটা দিলে ও কম্পাউন্ড দেয় আমাদের CH3CH2OH। তবে এখানে একটা কথা বলার আছে, প্রোডাক্ট কিন্তু একবারে আসবে না, এখানেও একটা টিএস হয়ে আসবে। সেই টিএসটা কি রকম, CH3CH2 ... এবার তোমরা এটা টিএস2, এবার তোমরা ভাবতে পারো এই টিএসটা আবার কেন ফর্ম হলো। তো এটা বোঝার জন্য আমি একটু উল্টো দিকে আসি। উল্টো দিকে মানে, ধরো তোমাদেরকে আমি বললাম আচ্ছা আমাকে কার্বন আর অক্সিজেন এই বন্ডটা ভেঙে যাচ্ছে, তো তোমরা কি করবে, এই বন্ডটা ভাঙতে গেলে তোমাকে কি করতে হবে, কি অ্যান্সার পাই। ধরো তোমাদেরকে দায়িত্ব দিলাম যে কার্বন আর অক্সিজেনের মধ্যে বন্ডটা ভেঙে দেখা, বলো কি করবে। বন্ডটা ভাঙতে গেলে, বন্ডটা ভাঙতে গেলে এনার্জি সাপ্লাই করতে হবে। তার মানে তুমি যদি এই বন্ডটা ভাঙতে যাও তোমাকে এনার্জি সাপ্লাই করতে হবে, এবং এখানেও কিন্তু ওকে ওর ম্যাক্সিমাম এনার্জি লেভেলে পৌঁছে দিতে হবে, সেইটাই এই লেভেল। ওই জন্য এটাকেও টিএস বলছি। বন্ড ভাঙা বলো, বন্ড তৈরি করা বলো, টিএস হয়েই ওদেরকে যেতে হবে। পার্থক্য শুধু একটাই, বন্ড ভাঙার সময় এনার্জি তুমি দিচ্ছ, আর বন্ড যখন তৈরি হচ্ছে এই সিস্টেম তোমাকে এনার্জি দিচ্ছে। তাহলে আমি এবার কি করবো, দ্বিতীয় টিএসটাও তোমাকে বানাতে হবে। চলো আসি দ্বিতীয় টিএস। তাহলে কার্বোক্যাটায়ন আবার আস্তে 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 বাড়তে এই জায়গায় যাবে ওর দ্বিতীয় টিএস, সেটা কোনটা, CH3CH2 ডট ডট, এটা OH মাইনাস না ডেল মাইনাস ডেল প্লাস। পৌঁছানোর পরে ও এবার আস্তে 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 নিচের দিকে, কেন, ও যখন প্রোডাক্ট তৈরি করবে প্রোডাক্ট এনার্জি কম, এই আস্তে আস্তে নিচে নেমে 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 এই লেভেলে চলে এলো। এটা আমার সেই CH3CH2। তাহলে আমি দ্বিতীয় টিএস এ পৌঁছে গেলাম, এটা আমার TS2। বোঝা গেছে এটা কেন TS2। এবারে গ্রাফে অনেকগুলো কথা আছে। গ্রাফের নেচারটা দেখলো কিরকম নেচার, গ্রাফটা এইরকম নেচারের হলো, এইভাবে গেল উপরের দিকে উঠলো। এবারে গ্রাফে ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট, তুমি লক্ষ্য করেছো TS1 এর যা হাইট, TS2 তার থেকে কম হাইটে আসছে। আমি ইচ্ছে করে কম হাইট রেখেছি, তার কি কারণ জানো, TS1 টা TS2 এর থেকে বেশি। আউট করে বলি, সেকেন্ড স্টেপের TS টা ফার্স্ট স্টেপের TS এর চেয়ে কম। কেন এরকমটা করেছি, তার কারণ, তোমরা মেকানিজমের যে দুটো স্টেপ ওখানে দেখিয়েছিলাম, প্রথম স্টেপটা স্লো, পরের স্টেপটা ফাস্ট। পরের স্টেপটা ফাস্ট মানে সেই টিএসটাতে পৌঁছতে ওকে কম এনার্জি দিতে হচ্ছে, ওই জন্য দ্বিতীয় টিএস প্রথম টিএস এর থেকে লোয়ার। তোমরা বেশিরভাগ রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখবে যে সেকেন্ড টিএসটা অলওয়েজ প্রথম টিএস এর থেকে নিচেই থাকে, তাহলে রিঅ্যাকশনটা ফেল হবে। পারিজাত বলছে যে ফার্স্ট স্টেপের এনার্জিটা সেকেন্ড স্টেপের থেকে একটু মুশকিল। আচ্ছা তোমরা 1 মিনিট ওয়েট করো, হ্যাঁ আমি আসছি। 1 মিনিট ওয়েট করো, আমি একটু আসছি।
মোবাইলটা পড়লো কি করে? ভাগ্য ভালো মোবাইলটা ভাঙেনি আমার। এক মিনিট ওয়েট করো, ক্যামেরা স্ট্যান্ডটা। না একটু ডিস্টার্ব হলো মাঝখানে, চলো। আচ্ছা যেখানে ছিলাম, হ্যাঁ, তো যে পয়েন্টটা প্রথম বললাম যে তোমরা রিয়াকশনে যখন দেখবে এরকম দুটো টিএস থাকে, উল্টোটা কখনো করবে না। এই টিএস এর থেকে এই টিএস কে কখনো উপরে রাখবে না, হ্যাঁ, তাহলে রিয়াকশন কিন্তু ফেভারেবল হবে না। এই টিএস এর থেকে অবশ্যই নিচে থাকবে। এবং কখনো তোমাদের পরে দেবে যে পরীক্ষায় এরকম চারটা অপশন দেবে, বলবে কোন রিয়াকশনটা এনার্জেটিক্যালি ফেভারেবল, এরকম বলবে। আচ্ছা আরেকটা পয়েন্ট নোট করো তোমরা, এই জায়গাটা পেলো। তুমি দেখো প্রোডাক্টকে আমি রিঅ্যাকট্যান্টের নিচে রেখেছি, এর একটা সিগনিফিকেন্স আছে। আমি ইচ্ছে করলে প্রোডাক্টকে আমি এখানেও রাখতে পারি, প্রোডাক্টকে এখানেও রাখতে পারি। তোমরা তো বলতে পারবে যে এই দুটোর মধ্যে ডিফারেন্স। আমি প্রোডাক্টকে রিঅ্যাকট্যান্টের নিচে রাখলাম, এর মানে প্রোডাক্টকে রিঅ্যাকট্যান্টের নিচে রাখলাম এর মানে প্রোডাক্ট বেশি স্টেবল। স্বয়ং বলছে প্রোডাক্ট বেশি স্টেবল, ঠিক, ওর এনার্জি কম। এনার্জি কম বলে কি হয় জানো? মনে করো এই তোমার রিঅ্যাকট্যান্ট, এই হচ্ছে প্রোডাক্ট। রিঅ্যাকট্যান্টের এনার্জি সাপোজ 100, প্রোডাক্টটা বেশি স্টেবল, তার মানে প্রোডাক্টের এনার্জি কম। ওই জন্য প্রোডাক্টটা হচ্ছে, ধরে নিলাম প্রোডাক্টের এনার্জি 80, তার মানে সিস্টেমটা যখন 100 এনার্জি থেকে 80 এনার্জিতে যায়, ওদের যে এনার্জি গ্যাপ অপোজিট লিখেছে 20 এনার্জি, এই এনার্জিটা ও রিলিজ করবে। তার মানে এই গ্রাফটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশনকে ইন্ডিকেট করছে। তাহলে দুটো কাজ হতে পারে, এক, যদি এই প্রোডাক্ট রিঅ্যাকট্যান্টের থেকে নিচে থাকে তুমি বুঝবে রিঅ্যাকশনটা এক্সোথার্মিক, আর যদি ও রিঅ্যাকট্যান্টের উপরে থাকে তখন বুঝবে রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক। এই পয়েন্টটা লিখে নাও যে আমরা বুঝবো কিভাবে যে কখন রিঅ্যাকশন এক্সো কখন রিঅ্যাকশন এন্ডো, সেটা আমরা এই গ্রাফ দেখবো, গ্রাফ দেখে বলতে পারবো যে এক্সো কখন আর এন্ডো কখন। ওকে, আচ্ছা নেক্সট আসি। তাহলে দুটো পয়েন্ট বললাম, একটা টিএসএ পয়েন্ট মাথায় রাখবে আর একটা ওর পয়েন্ট মাথায় রাখবে। আরেকটা কথা, এই যে আমার রিঅ্যাকট্যান্ট, তাকে টিএস পর্যন্ত পৌঁছতে হবে। কি দিয়ে দিয়ে পৌঁছতে হলো? এনার্জি দিয়ে। তোমরা এই যে জায়গাটা এই যে এনার্জি, এই এনার্জিটা হচ্ছে মিনিমাম এনার্জি, যে এনার্জি না দিলে রিঅ্যাকশন কিন্তু শুরু হতো না। এই এনার্জি দিয়ে দিয়ে ওকে আমরা টিএস পর্যন্ত পৌঁছলাম, তারপরে রিঅ্যাকশনটা হলো। এই এনার্জিটার একটা বিশেষ নাম আছে, কেউ বলতে পারবে এনার্জিটার কি নাম? মানে মিনিমাম যেটুকু এনার্জি দিলে সিস্টেম তার টিএস এ পৌঁছবে, রিঅ্যাকশনটা শুরু হয়, হ্যাঁ লিখেছে একজন, সেই রিঅ্যাকশনটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। কথাটা নোট করো, রিঅ্যাকশনটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমরা এই গ্রাফ থেকে ছোট ছোট অনেকগুলো কথা বললাম, অ্যাক্টিভেশন এনার্জি কি, এক্সোথার্মিক কখন হবে, এন্ডোথার্মিক কখন হবে, টিএস কি, এইসব কথাগুলো বললাম। এই গ্রাফটা কোন রিঅ্যাকশনের গ্রাফ? এটা এসএনওয়ান রিঅ্যাকশন। তো এসএনওয়ান মোটামুটি ক্লিয়ার হয়েছে, এরপর যে স্টিরিওকেমিস্ট্রি আছে সেগুলো আমরা আস্তে আস্তে করে বুঝছি। এই গ্রাফটা ক্লিয়ার হলো কিনা? হয়েছে গ্রাফ ক্লিয়ার? তাহলে আমি বুঝবো গ্রাফটা ক্লিয়ার। ওকে, চলো গ্রাফটা মুছে দিই। পরে আমরা ওর ডিপেন্ডেন্স গুলো, যে কিভাবে বুঝবো যে কোন রিঅ্যাকশন SN1 কোন রিঅ্যাকশন SN2। নেক্সট চলে যাও মেকানিজম। মেকানিজমটা কি? মেকানিজম ওয়ানে দেখলাম যে রিঅ্যাকশনটা দুটো স্টেপে হয়। এই মেকানিজম রিঅ্যাকশনটা একটা স্টেপে কিভাবে হয় না, CH3 CH2 Cl ছিল, আমরা এই স্টেপেই অ্যাক্রস কেউ দিলাম, তাহলে নিউক্লিওফাইল কমিশন ছিল।
এখানে বন্ড ব্রেকিং আর ওর বন্ড মেকিং এই দুটো সাইমালটেনিয়াস একসাথে হয় কিভাবে আমি একটা টিএস বানাই সি আমি এই সিটাকে লিখলাম এই সিটে এই সি তার সাথে কে কে আছে তার সাথে একটা হাইড্রোজেন আরেকটা মিথাইল আরেকটা হাইড্রোজেন এদিক দিয়ে ডট 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 করে সিএল দিয়ে ডেল নেগেটিভ দিলাম তোমরা বুঝতে পারবে আমি লিখে নিই আগে ডেল পজিটিভ ওইচটা উল্টো দিক থেকে আসলো এটা ডেল নেগেটিভ ডট এই হলো আমার টিএস হওয়ার পরে ফাইনালি একেবারে CH2 CH3 OH আর Cl মাইনাস পেয়ে গেছে প্লাস Cl মাইনাস পেয়ে গেছে এবার তাকিয়ে রাখো কি হলো ঘটনাটা এখানে আমরা কোনো দুটো স্টেপ করলাম না একটা স্টেপ করলাম টিএস একটাই বানালাম সেই টিএস এ ক্লোরিন একদিক দিয়ে বেরোচ্ছে OH মাইনাস তার উল্টো দিক দিয়ে ঢুকছে বেরোনো এবং ঢোকা ওই জন্য বলেছিলাম বন্ড ব্রেকিং বন্ড মেকিং সাইমালটেনিয়াসলি হচ্ছে ওই জন্য দুটো স্টেপ নয় একটা স্টেপ ফাইনালি তো প্রোডাক্টে পৌঁছে গেছে এই রিঅ্যাকশনটা তুমি দেখো যেহেতু দুটো স্টেপ না একটা স্টেপ রিঅ্যাকশনে যদি রেট কনসিডার রেটটা প্রপোর্শনাল হবে টু দা কনসেন্ট্রেশন অফ এটা এবং এটা তাহলে কি লিখছি এখানকার রেট কনসেন্ট্রেশন অফ এটা ইনটু কনসেন্ট্রেশন অফ এটা এদের দুজনের সাথেই ডিপেন্ড করে তো ওই জন্য দুজনের উপরই যেহেতু ডিপেন্ড করে রিঅ্যাকশনটাকে সেকেন্ড অর্ডার বলবো এই রিঅ্যাকশনটাকে ডেজিগনেট করব SN2 বুঝা গেল তাহলে SN2 কেন কারণ এই রিঅ্যাকশনটা দুজনের উপর ডিপেন্ড করছে সেকেন্ড অর্ডার তাই রিঅ্যাকশনটাকে SN2 করছে আরেকটা কথা SN2 এটা ঘুরিয়ে ফেলবে না যে 2 মানে দুটো স্টেপ না 2 মানে অর্ডার 2 এই রিঅ্যাকশনটা কিন্তু সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন SN1 দুটো স্টেপ রিঅ্যাকশন এর যদি এবার এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখো তোমরা বলো তো এর টিএস যেহেতু একটা আছে গেস করো তো রিঅ্যাকশনটা কেমন হতে পারে গেস করো তো এই রিঅ্যাকশনটা যেহেতু টিএস একটাই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কেমন হতে পারে আগের মতো হবে নাকি আলাদা হবে একটাই টিএস আছে হ্যাঁ আলাদা হবে কেন আলাদা হবে না এখানে আছে ওর একটাই টিএস তাহলে এখানে যেটা হবে এই হলো আমার রিঅ্যাক্ট্যান্ট তুমি ওকে এনার্জি দিচ্ছ ওর এনার্জি বাড়ছে বাড়তে 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 টিএস এ পৌঁছে দিলাম টিএস মানে কোনটা এই যে এত বড়টা টিএস হলো ওই জন্য এখানে আমি লিখলাম না শুধু টিএস দিয়ে ছেড়ে দিলাম তারপরে এখানে কোনো ইন্টারমিডিয়েট একবারে এখান থেকে এই একটাই ওর পয়েন্ট একদমই আলাদা হবে আগেবার আমরা দুটো টিএস পেয়েছিলাম ফলে এইরকম একটা জায়গা পেয়েছিলাম এই যে ইন্টারমিডিয়েট ছিল বলে এরকম পেয়েছিলাম এখানে কোনো ইন্টারমিডিয়েট নেই একটাই টিএস তাই গ্রাফটা ডিরেক্টলি এরকম ভাবে তুমি চলো ওকে এখানে ওই বাকি গল্পগুলো সবই সেম থাকবে প্রোডাক্ট যদি ওর নিচে থাকে বুঝবো রিঅ্যাকশন এক্সো থাকবে প্রোডাক্ট যদি ওর উপরে থাকে তবে রিঅ্যাকশন বুঝবো এন্ডো থাকবে আর এই যে টিএস পর্যন্ত পৌঁছে দিতে যে এনার্জি লেগেছে সেই এনার্জিটা হচ্ছে এখানকার ওকে তো এটা গেল আমাদের SN2 রিঅ্যাকশন এবার তোমাদের SN1 SN2 এর মধ্যে আমরা স্ট্রাকচার দিয়ে বুঝবো যে কখন SN1 কখন SN2 চলো আচ্ছা আমি প্যারালাল দুটো স্ট্রাকচার ড্র করব এটা একটা এটা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড 3 ডিগ্রি হ্যালাইড দিয়েছি দেখুন 3 ডিগ্রি আর এটা আমি নিলাম মিথাইল ক্লোরাইড আচ্ছা সাপোজ আমি ধরে নিলাম এই দুজনের ক্ষেত্রে আমি রিঅ্যাকশনটা SN2 করতে চাই ভালো করে বুঝবে কথাটা আচ্ছা সাড়ে 8টা বাজে আমাকে বলবেন কি বলছি এই দুজনের ক্ষেত্রে রিঅ্যাকশনটা আমরা SN2 করতে চাই SN2 তে আমরা কি দেখেছি মেকানিজমে যে লিভিং গ্রুপটা যেদিক দিয়ে বের হয় নিউক্লিওফাইলটা তার উল্টো দিক থেকে আসে এটার ক্ষেত্রে বিষয়টা মেকানিজম সমেত দেখায় আর কি হচ্ছে এই যে কার্বন ক্লোরিনটা এদিক দিয়ে বেরোবে আর উল্টো দিকে এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন ছোট ছোট তিনটে হাইড্রোজেন আছে
OH মাইনাসটা উল্টো দিক থেকে এসে যুক্ত করে। এর ক্ষেত্রে সেম সিচুয়েশনটা আমি ড্র করি, কার্বন এদিকে ক্লোরিন এই এখানে কিন্তু হাইড্রোজেন নয়, এখানে যেমন ছোট ছোট হাইড্রোজেন আছে তিনটে, এখানে হাইড্রোজেনের জায়গায় ঠিক এই জায়গায় হাইড্রোজেনের জায়গায় বড় বড় মিথাইল আছে। আমি বড় বড় মিথাইল এই একটা মিথাইল আকারে বড়, এই একটা মিথাইল আকারে বড়, এই আরেকটা মিথাইল। এবার ভাবো OH মাইনাসটা আসবে, OH মাইনাসটা এখানে আসবে, তোমরা নিজেরা গেস করো তো OH মাইনাসের ব্যাক সাইড দিয়ে আসাটা কোন ক্ষেত্রে সহজ, এই ক্ষেত্রে সহজ নাকি এই ক্ষেত্রে সহজ? এই ক্ষেত্রে উত্তর দাও। প্রথমটার ক্ষেত্রে সহজ নাকি দ্বিতীয়টার ক্ষেত্রে সহজ? এটাকে আমি 1 নম্বর কেস বলছি, এটা 2 নম্বর কেস বলছি, অ্যানসার করো। কোন কেসটাতে OH মাইনাসের আসাটা সহজ? সবাই বলছে সেকেন্ডটার ক্ষেত্রে সহজ। ছবিতে পরিষ্কার প্রথমটার ক্ষেত্রে এরা এতটা আকারে বড় বড়, এদেরকে আমরা বলি বাল্কি সাইজ। সাইজ এত বড় যে OH মাইনাস যেতে গেলে বাধা হয়, এটাকে বলা হয় স্টেরিক হিন্ড্রান্স। কথাটা লিখে রাখো তো, কি বলছি কথাটা? স্টেরিক হিন্ড্রান্স। এখানে স্টেরিক হিন্ড্রান্স অনেক অনেক বেশি, ফলে OH মাইনাসটা খুব সহজে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে পারে। হ্যাঁ, তোমাদের উত্তরটা পড়েছি ঠিক। এক্ষেত্রে স্টেরিক হিন্ড্রান্সটা একেবারে মিনিমাইজ করেছে, তার মানে এর কিন্তু SN2 রিঅ্যাক্টিভিটি 3 ডিগ্রি থেকে বেশি। তাহলে SN2 ডিপেন্ড করবে কিসের উপরে? SN2 ডিপেন্ড করবে স্টেরিক হিন্ড্রান্সের উপরে। স্টেরিক হিন্ড্রান্স যেখানে যত কম আর SN2 রিঅ্যাক্টিভিটি তত বেশি। এটা আমরা স্ট্রাকচারের ডিপেন্ডেন্সি, স্ট্রাকচারের উপর কিভাবে ডিপেন্ড করে। তারপর অনেক ফ্যাক্টর আছে, ধীরে ধীরে বলবো সব। তাহলে প্রথম ফ্যাক্টর, 1 নম্বর ফ্যাক্টরটা বলতে হবে যে তোমরা কি লিখবে, SN2 রিঅ্যাক্টিভিটি যদি জিজ্ঞেস করে তাহলে বলবে 1 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 3। 1 ডিগ্রিতে SN2 ভালোভাবে করবে, 2 ডিগ্রি লেস, 3 ডিগ্রি প্রবাবিলিটি আরো। এবার আমি SN1 এ SN1 এ কি, সাপোজ এই রিঅ্যাকশনটাকে SN1 হবে কি হবে না দেখেছি। এবার তোমরা SN1 এ তাকিয়ে দেখো, মেকানিজমে একটা ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। দেখেন আমি যদি 3 ডিগ্রি হ্যালাইডটার কথা যাই, এই ছিল 3 ডিগ্রি হ্যালাইড। ও কি করবে? স্টেপ 1 যদি দেখো তাহলে প্রথমে ক্লোরিন বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি করে। এবার তোমরা জানো যে কার্বোক্যাটায়ন কিন্তু sp2 হাইব্রিডাইজ হয়, sp2 মানে ও প্ল্যানার। তাহলে সিস্টেমটা এরকম, এই কার্বন আর 3 দিকে 3টে মিথাইল, ও হচ্ছে প্ল্যানার। যেহেতু প্ল্যানার তাহলে মিথাইল গুলো সবাই একটা প্লেনে এরকম ভাবে শুয়ে আছে, ফলে নিউক্লিওফাইলের আসতে কোনো অসুবিধা নেই, এখানে কোনো স্টেরিক হিন্ড্রান্সের কথা নেই, কারণ সবাই এখন প্লেনে শুয়ে আছে। নিউক্লিওফাইল উপর দিয়ে আসতে পারে বা নিউক্লিওফাইল নিচ দিয়ে আসতে পারে, ওই জন্য ওর ক্ষেত্রে SN1 হতে প্রবলেম। আর সুবিধা কি, যেহেতু কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি স্টেবল কার্বোক্যাটায়ন, তোমাদের আগের দিন শিখিয়েছিলাম যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কিন্তু যথেষ্ট স্টেবল, ওই জন্য ও SN1 খুব সহজেই করবে। আর আমি যদি মিথাইলে যেতাম, মিথাইলের যে কার্বোক্যাটায়ন তৈরি করতো তার স্টেবিলিটি কিন্তু অত বেশি নয়, তার স্টেবিলিটি খানিকটা কম, তুলনামূলকভাবে ওর স্টেবিলিটি বেশি। ওই জন্য যে সাবস্ট্রেট যত স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করে সে তত ভালো SN1 রিঅ্যাকশন করতে পারে। তাহলে তোমরা লিখেছো উত্তর কয়েকজন? তো SN1 এর রিঅ্যাক্টিভিটি যদি বলো 3 ডিগ্রি সবথেকে ভালো, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। তাহলে SN1 SN2 একেবারে ইনভার্স কেস। SN1 এর রিঅ্যাক্টিভিটি 3 to 1 আর SN2 রিঅ্যাক্টিভিটি 1 to 3। বিষয়টা বোঝা গেছে? এটা হলো তোমার বেসিক আইডিয়া। এরপরে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, এক করে আছে। তোমাদের দেখো বেসিক আইডিয়া ক্লিয়ার হলো যে কখন বুঝবে SN1 হবে না, কখন বুঝবে SN2। এইটুকু বুঝতে পারছো SN1 SN2 কখন হবে? এবার আমি একটা স্ট্রাকচার ড্র করব, তোমরা আমাকে বলবে যে ওর SN1 হবে না SN2। বেনজাইল ক্লোরাইড বলো SN1 হবে না SN2 হবে? বেনজাইল ক্লোরাইড, কি উত্তর দাও তোমরা? রিপ্লাই করো সবাই, হ্যাঁ।
जो SN1 করবে না SN2? আচ্ছা, অনিমেষ বলছে SN1, আমাকে জিজ্ঞেস করছে SN1 কিনা, বাকিরা বলো, আমি তারপর উত্তর দিই। স্বয়ং বলছে SN1, স্বয়ং SN1 কি করে বুঝলে? তন্ময় বলছে SN1 হবে, ঠিক। দেখো, আমরা বলেছিলাম যে কার্বোক্যাটায়ন যদি স্টেবল হয় তখন তোমার চিন্তার ব্যাপার নেই, কার্বোক্যাটায়ন স্টেবল হলে তুমি SN1 পাবে। তুমি সিস্টেমের দিকে তাকাও, ক্লোরিন যদি বেরিয়ে যায়, দেখেছো কোন কার্বোক্যাটায়ন তৈরি হয়? এর নাম বেনজাইল কার্বোক্যাটায়ন। বেনজাইল কার্বোক্যাটায়ন তো রেজোনেন্স স্টেবিলাইজ করে, রেজোনেন্সের জন্য স্টেবল। তো ও যেহেতু স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, ও সহজেই SN1 রিঅ্যাকশন দেবে। কি ও SN1 রিঅ্যাকশন, বুঝে গেল? আমরা স্ট্রাকচারের আগে ফ্যাক্টরটা দেখি, স্ট্রাকচারটা কিভাবে SN1 এ SN2 করবে সেটা দেখিয়ে দেয়। আচ্ছা, যদি বলতাম এটা CH3 CH2 Cl, ও কি করবে? ইথাইল ক্লোরাইড। SN1 এ SN2 করবে, এটা বলো। SN1 এ SN2 করবে ইথাইল ক্লোরাইড, SN2 করবে এটা। 1 ডিগ্রি হ্যালাইড SN2 করবে। তারপর আমি স্ট্রাকচার গুলো কম্পেয়ার করব, হ্যাঁ অনেক প্রবলেম SN1 SN2। আচ্ছা, এটা প্রবলেম দেখো, তিনটে স্ট্রাকচার লিখবো, হ্যাঁ। এটা হলো ক্লোরোবেনজিন, এর নাম ভিনাইল ক্লোরাইড, নামটা লিখে নাও। এর নাম ভিনাইল ক্লোরাইড। এই কম্পাউন্ডকে চিনে নাও, হ্যাঁ। এগুলো বাইসাইক্লিক কম্পাউন্ড, খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড। এই কম্পাউন্ডটা এর নাম অ্যালাইল ক্লোরাইড। এই চারটা স্ট্রাকচার দেখো, নাম 1 2, এটা 3, আর এটা 4, 4টা অ্যালাইল ক্লোরাইড লিখে নাও। দেখো আমি ডান বলো তো বলছি, দেখো হলো ডান বলো, ডান। এবার শোনো, আমি প্রথমে 4 থেকে শুরু করি, 4 নম্বরে আসি। 4 নম্বর প্রথম প্রশ্ন, রিঅ্যাকশন করবে না করবে না? SN1 SN2 বোথ, SN1 SN2 বোথ রিঅ্যাকশন করবে না করবে না? তারপর SN1 করবে না SN2 করবে সেটা পরে। আগে বলো রিঅ্যাকশন করবে না করবে না, হ্যাঁ বা না? হ্যাঁ বা না তো উত্তর দাও। 4 নম্বর, সাবস্টিটিউশন করবে কি করবে না? অনিমেষ বলছে করবে, ওকে। তো যদি সাবস্টিটিউশন করে, এবার বলো SN1 না SN2 করবে? মনে হয় করবে, ওকে। SN1 না SN2 করবে? ওকে। এরা বেশিরভাগ উত্তর দিয়েছে SN2, কয়েকজন উত্তর দিয়েছে SN1। এটা আমি তোমাদের বাড়ির কাছে রাখলাম, কোশ্চেন দিয়েছি তো, বাড়িতে বই খুলবে, স্টাডি করবে, পরের দিন আমাকে জানাবে যে ও SN1 করেছিল না SN2। এইটুকু সঠিক যে ও রিঅ্যাকশনটা করবে। SN1 SN2 তোমাদের কাজ। ওই যে শিখিয়েছি, কার্বোক্যাটায়ন যদি স্টেবিলাইজ করতে পারে SN1 করবে, আদারওয়াইজ যদি স্টেবিলাইজ না হয়, স্টেরিক হিন্ড্রেন্স যদি কম থাকে তবে SN2 করবে। এবার বাকিটা ভাবো, ভেবে আমার পরের দিন উত্তর। এটাই 2 নম্বরে যে ভিনাইল ক্লোরাইড রিঅ্যাকশন করবে না করবে না? আগে একটু, পরে তো SN1 SN2 অপশনে যাব। রিঅ্যাকশন করবে না করবে না? করবে, করবে, ওকে। তো সবাই উত্তর করেছে করবে, আমি সবার ওয়েট করি, সবার উত্তর আসে। আচ্ছা, যদি করে তবে SN1 না SN2? রাজশ্রী বলছে SN1। আচ্ছা আচ্ছা, একটা কথার উত্তর দাও। রণকর বলছে SN2। এখান থেকে যদি আমরা ক্লোরিনকে বের করে দিই, তাহলে CH2 ডাবল বন্ড CH প্লাস, এই কার্বোক্যাটায়নটা ডাবল বন্ড কার্বনের মাথায় প্লাস দিচ্ছি, এই কার্বোক্যাটায়নটা স্টেবল না আনস্টেবল? এটুকু উত্তর দাও। এই কার্বোক্যাটায়নটা স্টেবল নাকি আনস্টেবল? অনিমেষ বলছে আনস্টেবল। এই কার্বোক্যাটায়ন কিন্তু খুব স্টেবল নয়। কেন স্টেবল নয়? কারণ এই কার্বন sp2 হাইব্রিডাইজ করে, বলেছিলাম sp2 হাইব্রিডাইজ করে ইলেকট্রোনেগেটিভিটি বেশি।
টানে, ফলে খুব স্টেবিলিটি ওর নেই, ও আনস্টেবল কার্বোহাইড্রেট, তাহলে SN1 কি করা উচিত? এবার বুঝুন, আনস্টেবল কার্বোহাইড্রেট দিয়ে তো SN1 করা উচিত। এটা আমি একটু বুঝিয়ে দিই। এই ভিনাইল ক্লোরাইড না SN1 করে না SN2 করে। কেন? কারণটা দেখো, ক্লোরিনের মাথায় লোন পেয়ার আছে, তোমরা এক্ষুনি বলবে ওহো এইভাবে হবে। ক্লোরিনের মাথায় লোন পেয়ার আছে, তার পাশে কার্বনে ডাবল বন্ড আছে, এই সিস্টেমটাতে রেজোনেন্স হয়। কুড়ি রেজোনেন্স না, লোন পেয়ার এখানে আসলো, এটা উঠে গেল, দেখো স্ট্রাকচারটা বানানো, CH2 মাথায় মাইনাস, CH ডাবল বন্ড CH প্লাস। তুমি রেজোনেন্সের ফলে কি হয়? কার্বন ক্লোরিন এদিকে দেখতে পাচ্ছ, দেখো রেজোনেন্সের ফলে কি করলাম, কার্বন ক্লোরিন এই বন্ডটা হয়ে গেল ডাবল বন্ড। সিঙ্গেল বন্ডকে ব্রেক করা যায় খুব ইজিলি, ডাবল বন্ডকে এত ইজিলি ব্রেক করা যায় না। তো যেহেতু এই সিস্টেম রেজোনেন্স স্টেবিলাইজ, কার্বন ক্লোরিনের মধ্যে বন্ডটাকে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি করে, এই সিস্টেম সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে চায় না। এই SN1 SN2 কোনোটাতেই পার্টিসিপেট করতে চায় না। সেম লজিক এই সিস্টেমে এসে, তোমরা এবার ভেবে বলো, এখানে রেজোনেন্স হয়েছে, এই সিস্টেমটা রেজোনেন্স হবে না? তোমরা বলছো রিপিট করতে, তাহলে আমি এটা কি দিয়ে রিপিট করছি, তোমরা এই সিস্টেমের দিকে তাকাও, এখানেও তোমার ক্লোরিনের মাথাতে লোন পেয়ার আছে, বলতো এই ক্লোরিন তার লোন পেয়ার দিয়ে বেনজিন রিংয়ের সাথে রেজোনেন্স করবে না করবে না? আগে একটু বুঝি, বেনজিন রিংয়ে রেজোনেন্স হবে না হবে না? রেজোনেন্স করবে। রেজোনেন্স যদি করে, রেজোনেন্সটা নিজের আমার একটু করে দেখবে, আমি রেজোনেন্সটা দেখিয়েছিলাম। রেজোনেন্সের ফলে এখানেও দেখবে কার্বন ক্লোরিনের মাঝে বন্ডটা হয়ে যাবে ডাবল বন্ড। ডাবল বন্ড হলে একে সহজে সাবস্টিটিউট করা যায়, হবে না যদি আমি বলবো না, সহজে সাবস্টিটিউট করা যায় না, তাহলে এটাকেও আমরা বলবো এটা ইনার্ট টুয়ার্ড সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন করতে চায়। সে SN1 বলো SN2 বলো, কোনোটাই জেনারেট করতে চাইবে না। তাহলে 2 নম্বর 1 নম্বর শুধুমাত্র দেখলাম 4 নম্বরটা রিঅ্যাকশন করছে, 2 1 আর 2 কোনোটাই রিঅ্যাকশন করছে না। এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এবার 3 নম্বর, দেখো এটুকু ক্লিয়ার হয়েছে, আমি 3 নম্বরে গেলাম। দেখো 3 নম্বর গেলাম। আচ্ছা আগে তোমাদের মতামত নিই, 3 নম্বরটা কোন রিঅ্যাকশন করবে, SN1 না SN2? চলো বলো 3 নম্বর কি করবে, SN1 না SN2? 4 মনে হয় বলো। কয়েকজন বললো SN1 করবে, কয়েকজন বলছে SN2 করবে। আর কেউ? আচ্ছা আমি বলছি শোনো এবার, মেবি SN1, কেউ বলছে SN2, তবে বলছে রিঅ্যাকশন কি করবে। আচ্ছা ধরো এর যদি আমি ভাবি SN1 হবে, তাহলে কি হতে পারে, ক্লোরিনটা এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে যেটা তৈরি করবে সেটা এখানে কার্বোহাইড্রেট তৈরি করবে। তোমরা বলো তো এই কার্বোহাইড্রেটটা স্টেবল না আনস্টেবল? আমি টটোমারিজমের সময় বলেছিলাম, কি মনে আছে? এই কার্বোহাইড্রেটটা স্টেবল না আনস্টেবল? একজন উত্তর করলো আনস্টেবল, আরেকজন আনস্টেবল, আরেকজন আনস্টেবল, তিনজন আনস্টেবল বলো। কোন যুক্তিতে আনস্টেবল? এই কার্বোহাইড্রেটটা কোন লজিকে আনস্টেবল, সেই লজিকটা বলো, বলো লজিকটা বলো, কোন লজিকে আনস্টেবল? লজিকটা হলো না এই কার্বোহাইড্রেট কিন্তু স্টেবল না, লজিকটা কি? কার্বোহাইড্রেট সবসময় হয় sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড মানে সিস্টেম প্ল্যানার হতে চায়, আর এই পজিশন এবং এই পজিশন, এই দুটো পজিশনকে বলে ব্রিজ হেড পজিশন। তোমরা মাথায় রাখবে ব্রিজ হেড পজিশন কখনো প্ল্যানারিটি অ্যাচিভ করতে পারে না, এর মধ্যে স্ট্রেইন আছে, এরকম বেঁকে আছে সিস্টেম, তার জন্য এই কার্বোহাইড্রেটরা স্টেবল না। তোমরা ব্রিজ হেড পজিশন খুঁজবে, এই পজিশন ব্রিজ হেড পজিশন কখনো স্টেবল হয় না, মানে প্ল্যানারিটি অ্যাচিভ করতে পারে না। ওই জন্য এই কার্বনের প্লাস এই কার্বনের প্লাস হয় না,
তার জন্য এই সিস্টেম SN1 করবে না। বোঝা গেল কেন SN1 করবে না? কারণ এই যে কার্বোক্যাটায়ন সেই কার্বোক্যাটায়নটা স্টেবল হবে না, তাই SN1 করবে। তাহলে SN1 না করার কারণ কি আছে তোমাদের? এবার যদি SN2 করতে যায়, তোমরা লক্ষ্য করো SN2 তে কি হয়, ক্লোরিনটা যেদিক দিয়ে বের হয়, হ্যাঁ OH মাইনাসটা তার উল্টো দিক থেকে আসে। SN2 তে সবসময় ব্যাক সাইড অ্যাটাক হয়। এই ক্ষেত্রে ব্যাক সাইডটা অকুপাই করে রাখা আছে ব্রিজ দিয়ে, ব্রিজ ব্যাক সাইডটাকে এরকম ভাবে বন্ধ করে রেখে দিয়েছে। ব্যাক সাইড অ্যাটাক ওই ক্ষেত্রে সম্ভবই না, আর উল্টো দিকে ব্রিজ আছে। তার মানে সামারিটা কি, ও SN1 করতে পারছে না, কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ হয় না বলে। SN2 করতে পারছে না, কারণ ব্যাক সাইড অ্যাটাক হবে না, এই দিকটা ব্রিজ দিয়ে বন্ধ করা আছে। তাই আলটিমেটলি ও কোনো রিঅ্যাকশন করবে না, SN1 করবে না SN2। বুঝে গেল জিনিসটা? এই গেল আমরা SN1 SN2 স্ট্রাকচার এফেক্টটা বলতে পারলাম, যে স্ট্রাকচারের উপর কিভাবে বুঝবো যে SN1 SN2। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। পরের দিন যেটা আমি করবো সেটা হচ্ছে এর আরো দু একটা এফেক্ট আছে, সলভেন্ট এফেক্ট আছে, নিউক্লিওফাইল এফেক্ট আছে, কোন নিউক্লিওফাইল কোনটা প্রেফার করে, কোন সলভেন্ট SN1 SN2 প্রেফার করবে, এই দুটো দেখবো, আর এলিমিনেশন দেখবো। দেখলে এটা আমাদের কমপ্লিট হবে। হ্যাঁ, তো আমি রেকর্ডটা বন্ধ করে নিয়ে আসি।